আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান। রাতেই ফয়সালা দাবি, নিষিদ্ধ হচ্ছে যুব ও স্বেচ্ছাসেবক লীগ, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে বিক্ষোভ, বিদেশ যাত্রায় জড়িতদের শাস্তির ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা। এখনো প্রশাসনের ৯০% আমলা ফ্যাসিবাদের দোসর, বললেন মির্জা ফখরুল। বিচার বিভাগ থেকে আওয়ামী সুবিধাভোগীদের অপসারণের দাবি নেতাদের। ২০১৮ সালের ভোটে আওয়ামী লীগকে জেতাতে ১২ কর্মকর্তাকে ভবন দেওয়ার অভিযোগ। সরকারি জমিতে প্লট বরাদ্দে অনিয়ম খতিয়ে দেখছে দুদক, ফ্ল্যাটকাণ্ডে এবার টিউলিপকে তলব। এবার ভারতের জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা, নয়াদিল্লির অভিযোগ অস্বীকার ইসলামাবাদের, সীমান্তবর্তী এলাকায় ব্ল্যাকআউট। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা হবে, ততক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে, নতুবা শেখ হাসিনার পদত্যাগে এক দফা দাবির মতো আরেকটি এক দফার ডাক দেয়া হবে। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, শিগগিরই নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার রাত 10টায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে যমুনার সামনে আসেন নেতাকর্মীরা, সঙ্গে যোগ দেন ছাত্র জনতাও। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। ছাত্র জনতার দাবি, আর কোনো কালক্ষেপণ নয়, অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হলে এক দফা ঘোষণা করার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিশান, নিষিদ্ধ বিচার দাবি এবং নিবন্ধন বাতিলের কার্যক্রম নিয়ে এই মুহূর্তে এনসিপির শীর্ষ নেতারা কিন্তু যমুনা অভিমুখে অবস্থান নিয়েছেন এবং আমরা যেটা দেখতে পেরেছি যে নাহিদ ইসলাম এবং সামান্তা শারমিন, আক্তার হোসেন এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সহ হাসনাত আব্দুল্লাহ তারা কিন্তু এই মুহূর্তে যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের এবং বিচারের দাবিতে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এই যমুনার সামনে অবস্থান কার্যক্রম পরিচালনা করে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্তই তারা এই রাজপথে এবং যমুনার সামনে অবস্থান করবেন। এবং এর আগে আমরা ছাত্র জনতা এবং রাজনৈতিক নেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম, তারা বলছেন যে বিভিন্ন তালবাহানা করে কালক্ষেপণ করা হচ্ছে এবং জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা এইখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি, সাবেক রাষ্ট্রপতি তিনি দেশ ত্যাগের পর থেকেই এবং সাধারণ ছাত্র জনতা এবং এনসিপি নেতাকর্মীরা সবাই কিন্তু অনেক সোচ্চার হয়ে ওঠেন এবং সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের পরেই কিন্তু বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল এবং ছাত্র জনতারা বিক্ষোভ করেন যে এই যে জুলাই গণ অভ্যুত্থানে সহযোগী যারা আছেন তারা দেশ ত্যাগ করছেন এবং সেই দেশটাকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিন্তু 24 ঘন্টার আলটিমেটামও দিয়েছে
যুব অধিকার এবং গণ অধিকার পরিষদ। তারা বলেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সহযোগিতা ছাড়া কিভাবে একজন সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগ করেন, এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকে সারাদিন বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং ছাত্র জনতা। এবং আমরা কিন্তু জুলাই আন্দোলনে আহত এরকম অনেক ছাত্র জনতার সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে 5ই আগস্টে যে 9 দফা দাবি থেকে যেখানে শেখ হাসিনা তাদের থেকে 1 দফা দাবি ঘোষণা করা হয়েছে, সেইরূপভাবে আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করা না হলে সেরকম 1 দফা দাবি কিন্তু তারা ঘোষণা করবেন। এবং তারা বলছেন যে আর কালকে ফোন করার কোনো সুযোগ নেই, অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ, তাদের বিচারের আওতায় এনে তাদের রাজনৈতিক যে নিবন্ধন সেটি বাতিল করার হুঁশিয়ারি দেন তারা। এবং আমরা আরও যারা ছাত্র জনতা এবং নেতাকর্মীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম, তারা বলছেন এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, সেই জায়গা থেকে আজকে এতদিন হওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না। এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কেন তারা এত টালবাহানা করছেন এবং তাদেরকে পুনর্গঠনের কোনো চেষ্টা করা হচ্ছে কিনা সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা মত প্রকাশ করেছেন। এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কিন্তু এই সবসময়ই সোচ্চার ছিলেন এনসিপির নেতা শীর্ষস্থানীয় নেতাকর্মীরা, এবং তারা বলেছেন যে আওয়ামী লীগ এই নিষিদ্ধের বিষয়টি কোনোভাবেই আওয়ামী লীগের এই নির্বাচন, এবং তারা কিন্তু বলেছেন যে নির্বাচন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন কিন্তু এই বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কিন্তু এই ছাত্র জনতা এবং হাসনাত আবদুল্লাহ কিন্তু একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বৃহস্পতিবার রাত 10টা নাগাদ কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা দেন। এবং হাসনাত আবদুল্লাহর পোস্টের পরপরই নাহিদ ইসলামও কিন্তু তার সাথে একাত্মতা প্রকাশ করে রাষ্ট্রীয় ভবন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, যমুনার সামনে অবস্থান করার ডাক দেন। এবং তারা বলেন যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বে না। এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগে জানতে পেরেছিলাম যে আমরা যেটা দেখেছিলাম যে ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু বলেছেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে কিন্তু নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে কিন্তু নিষিদ্ধ করা হবে বলে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন। এবং পাশাপাশি আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন সবগুলোকেই নিষিদ্ধের কার্যক্রম পরিচালনা করা হবে বলেও ধারণা করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পোস্ট এবং হাসনাত আবদুল্লাহর পোস্ট এবং পাশাপাশি নাহিদ ইসলামের পোস্টের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে এনসিপি নেতাকর্মীরা কিন্তু কঠোর অবস্থান নিয়ে এখন যমুনার সামনে আছেন। আমরা কিন্তু শুধু এনসিপি নেতাকর্মী নয়, গণজাগরণ আমরা কিন্তু এই ইনকিলাব মঞ্চেরও কিন্তু নেতা হাদি এবং আরও বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের কিন্তু দেখেছি, তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন যমুনার সামনে। এবং তারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আর কোনো আপোষ করা হবে না। তারা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হবে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যমুনার সামনে দেখেছি যে দলে দলে বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু দলে দলে শত শত ছাত্র জনতা এবং নেতাকর্মীরা কিন্তু এখন যমুনার সামনে অবস্থান নিয়ে আছে। এবং এখানে কিন্তু কয়েক হাজার সাধারণ ছাত্র জনতা এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন। এবং তারা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্তই এই রাষ্ট্রীয় যমুনার সামনে কিন্তু অবস্থান নেবেন।
এবং তারা কিন্তু স্লোগানে পুরো রাষ্ট্রীয় ভবন যমুনা কিন্তু প্রকম্পিত করে রেখেছেন। এবং আমরা আরও যেটা দেখতে পেরেছি যে রাষ্ট্রীয় ভবন যমুনার চারপাশে কিন্তু ব্যারিকেড দিয়ে শক্ত অবস্থানে আছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। তারা কিন্তু পুরো রাষ্ট্রীয় ভবন যমুনায় ব্যারিকেড দিয়ে তারা শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন। এবং ঠিক যমুনার সামনেই কিন্তু এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা এবং শীর্ষ নেতারা কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিতে এই রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে অবস্থান। তাদের একটাই দাবি, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে যতক্ষণ না পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু তারা এই যমুনার সামনে অবস্থান নেবেন। এবং এই আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু এই নেতাকর্মীরা ঘোষণা এবং তারা কিন্তু আহ্বান করে আসছেন যে অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে পুনর্গঠনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলেও কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছে। এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধারা তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা বেশ কিছু আহত যোদ্ধাদেরও দেখেছিলাম যে তারা কিন্তু এই যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একাত্মতা প্রকাশ করে তারা অবস্থান নিয়েছেন। তো তাদের যে শক্ত অবস্থান সেটি হলো তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে প্রয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে যে এক দফা ঘোষণা করা হয়েছিল সেই এক দফার ঘোষণা দিতে পারে। এখন আমরা দেখছি যে এই যমুনার সামনে কিন্তু হাসনাত আবদুল্লাহ কিন্তু স্লোগানে সব মানুষকে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। সব মানুষ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু দাঁড়িয়ে বিভিন্ন আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং এইখানে কিন্তু এনসিপির শীর্ষ নেতারা আক্তার হোসেন, নাহিদ ইসলাম, সামান্তা শারমিন, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ তারা কিন্তু এখানে আছেন। এবং তারা যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে অবস্থান নেবেন। এবং তারা কিন্তু বলছেন যে প্রধান উপদেষ্টা এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কেন কোনো জরুরি পদক্ষেপ নিচ্ছেন না সেই বিষয়টিও কিন্তু তারা বলছেন যে অনতিবিলম্বে যাতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এবং আমরা যমুনার সামনে কিন্তু এখন প্রায় হাজার হাজার নেতাকর্মী এবং ছাত্র জনতারা কিন্তু অবস্থান নিয়ে আছে এবং তারা বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু তারা কথা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। যেসব নেতাকর্মীরা দেশ ত্যাগ করে চলে গেছেন তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য দেশে নিয়ে আসতে হবে বলেও কিন্তু তারা জানিয়েছেন। এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় একটি কর্মসূচি হিসাবে কিন্তু তারা নিয়েছেন। তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধে এতদিন ধরে যে কালক্ষেপণ করা হয়েছে সেটির আর সুযোগ নেই এবং আওয়ামী লীগ নিষিদ্ধে এই মুহূর্তে যে অবস্থান কর্মসূচি তারা নিয়েছেন সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বেন না বলেও আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই এখানে কিন্তু অসংখ্য ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং এনসিপি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছে এবং যতদূর চারপাশে যতদূর চোখ যায় সেখানে কিন্তু বিপুল সংখ্যক প্রায় হাজার হাজার ছাত্র জনতা তারা কিন্তু এইখানে অবস্থান নিয়ে আছেন। এবং আমরা ছাত্র জনতা এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তারা বলছেন যে এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে যে যারা গণহত্যা চালিয়েছে এবং নির্বিচারে গুলি করেছে তাদের জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিড আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে সেই স্পিডটা কিন্তু নষ্ট হচ্ছে বলে তারা অভিমত প্রকাশ করেছেন এবং যে রক্তের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা পেয়েছে সেটি আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে সেটি কিন্তু বাস্তবায়ন হবে না বলেও তারা অভিমত প্রকাশ করেছে।
আওয়ামী লীগ যে গণহত্যা এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারা যে গণহত্যা চালিয়েছে তাদেরকেও কিন্তু বিচারের আওতায় আনার দাবি তারা করেছেন এবং এটি অনতিবিলম্বে এবং অতি দ্রুত এই বিচার কার্যক্রম সম্পন্ন করে তাদেরকে নিবন্ধন বাতিল করতে হবে, এই দাবিও কিন্তু তারা করছেন। এবং আমরা কিন্তু বৃহস্পতিবার রাত 10টা নাগাদ থেকেই কিন্তু যমুনা অভিমুখে এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু দলে দলে যোগ দেন এবং ছাত্র জনতা যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে স্লোগান দিতে এই রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে আসেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এনসিপি শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এখন কথা বলার চেষ্টা বলবেন এবং আর আমরা তো এত গ্যাদারিং করে করছি, আমাদের প্রবলেম হবে, আমাদের এখানে অনেকক্ষণ থাকতে হবে, তো আপনারা একটু সবাই একটু পিছান। নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি বলছেন যে এইখানে কিন্তু তারা সারা রাত অবস্থান নেবেন এবং প্রয়োজনে এখান থেকে তারা মানে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এই অবস্থান কর্মসূচিতে তারা বলছেন যে যারা ছাত্র জনতা এবং নেতাকর্মীরা এসেছেন তারা এখানে অবস্থান করবেন এবং অবস্থান করার জন্য তারা অনুরোধ করছেন। এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি কিন্তু আমরা সবসময়ই দেখে এসেছি যে দীর্ঘদিন থেকে কিন্তু তারা বিভিন্ন সভা সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে এবং সেটির কোনো সুরাহা অন্তর্বর্তী সরকার কিন্তু এখন পর্যন্ত করেনি। এবং এই আওয়ামী লীগের পুনর্গঠন নিয়েও কিন্তু বেশ অনেক দিন থেকে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। সেই আলোচনার জায়গা থেকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে না, সেই জায়গা থেকে আওয়ামী লীগকে পুনর্গঠন করার চেষ্টা করা হচ্ছে কিনা সেই বিষয়টিও কিন্তু তারা বারবার দাবি তুলেছেন। যদি এটি ঘটে থাকে তাহলে কিন্তু আরেকটি অভ্যুত্থানের ঘোষণাও কিন্তু তারা দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত নির্বাচন এবং কোনো রকম কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও কিন্তু তারা জানিয়েছেন। এবং এই সারা রাত কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কিন্তু তারা বিচারের দাবি নিয়ে তারা এখানে অবস্থান করবেন। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ যখন হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে তারা যমুনা অভিমুখে ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করবেন, সেইখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখানে অবস্থান নেন এবং হাসনাত আবদুল্লার পর এনসিপির নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন এবং স্লোগান দিচ্ছেন। আমরা কিন্তু এনসিপি সহ আরও অনেকগুলো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কিন্তু এখানে দেখেছি এবং তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারাও এই আওয়ামী লীগ নিষিদ্ধে একাত্মতা ঘোষণা করেছে এবং তারাও বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তারা যতক্ষণ না পর্যন্ত কোনো সুস্পষ্ট রোডম্যাপ না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে অবস্থান করবেন। এই মুহূর্তে কিন্তু তারা আওয়ামী লীগ নিষিদ্ধে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধে যেই কার্যক্রম এবং সুস্পষ্ট রোডম্যাপ সেটা কিন্তু ঘোষণা করতে হবে। এবং তারা কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কঠোর কর্মসূচি অবস্থান নিয়ে যাচ্ছে এবং এই কঠোর অবস্থান থেকে কিন্তু তারা বলছেন যে
এই সারা রাত প্রয়োজনে তারা এই রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে অবস্থান নেবেন এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আর কোনো আপোষ হবে না। তো যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন বা সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান নেবেন এবং রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে তারা অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করে যাবে। এবং এবং আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিভিন্ন দল মত নির্বিশেষে ছাত্র জনতা এবং নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে এখনও আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছোট ছোট দলে রাষ্ট্রীয় ভবন যমুনার তারা কিন্তু এখনও রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং তারা কিন্তু এবং আমরা এখন মাহিন সরকারকে কথা বলতে দেখছি। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি কিন্তু এখন কথা বলছেন এবং এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে দীর্ঘদিন থেকে তারা দাবি করছেন সেটি কিন্তু এখন এক দফা দাবিতে রূপান্তর হবে বলেও কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। এই এক দফা দাবি যদি তারা ঘোষণা করে তাহলে কিন্তু কঠোর কর্মসূচির কথা তারা কিন্তু বলছেন এবং তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে এক দফা দাবি আদায়ের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং তারা এও বলছেন যে নাহিদ ইসলামী কিন্তু এক দফা দাবির যে ঘোষণা দিয়েছিলেন সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে এক দফা যে দাবির ঘোষণা সেটি কিন্তু আবারও আসতে পারে বলে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে এই এক দফা দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের বিচার এবং তাদের নিবন্ধন বাতিল। এই আওয়ামী লীগ নিষিদ্ধ বিচার এবং নিবন্ধন বাতিল না হওয়ার যে এক দফা দাবি সেটি বাস্তবায়ন করেই তারপরেই কিন্তু তারা এই রাজপথ ছাড়বেন বলে জানিয়েছেন এবং এখানে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধে যে নেতাকর্মীরা এবং ছাত্র জনতা এসেছেন তারা কিন্তু মোবাইলে আলো জ্বালিয়ে তারা কিন্তু একটা প্রতিবাদ কর্মসূচিও এখন পালন করছেন এবং তারা কিন্তু তাদের হাতে মোবাইলে আলো জ্বালিয়ে তারা কিন্তু এই প্রতিবাদের অংশ নিয়েছেন এবং অনেকেই কিন্তু এখানে মোবাইলে আলো জ্বালিয়ে যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করে যাচ্ছে। এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধে তারা কিন্তু একটি দেশাত্মবোধক যে গানের সেই গানটি কিন্তু পরিবেশন করছেন যে এই যে দেশের জন্য দেশের মানুষের জন্য যে কর্মসূচি এবং যে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি সেখান থেকে তারা কিন্তু একটি দেশাত্মবোধক যে গানের কথা বলছিলাম যে তারা কিন্তু করছেন এবং বিভিন্ন মোবাইলে আলো জ্বালিয়ে তারা কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্ট রোডম্যাপ না পাবে ততক্ষণ পর্যন্তই কিন্তু রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির বাড়িতে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শওকত আলী সৈকত। চলে যাচ্ছি তার কাছে। সৈকত, আজকে রাত 11:30টার সময় আমরা জানতে পেরেছি যে নারায়ণগঞ্জ শহরের দেওবগ এলাকায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি, যিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন,
তার বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। সেই খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেয়র আইবির সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবির বাড়ির সামনে এখানে শত শত মানুষ জমা হয়ে আছে। আমরা তাদের কাছ থেকে কথা বলে যেটা জানতে পেরেছি, 11:30টার সময় নারায়ণগঞ্জের পুলিশ, গোয়েন্দা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এই বাড়িতে প্রবেশ করে, তবে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কাউকে বেরো হতে দেওয়া হচ্ছে না। এই ঘটনার খবর জানাজানি খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আশেপাশের মসজিদগুলোর মাইকে ঘোষণা দেওয়া হয় এবং সেই ঘোষণা পেয়ে এই এলাকার আশেপাশের শত শত মানুষ সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবির বাড়ির সামনে এসে জড়ো হন এবং তারা বিক্ষোভ এবং মিছিল করতে থাকেন। এবং এছাড়া মেয়র আইবির সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবির বাড়ির প্রবেশের যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তাতে ব্যারিকেড সৃষ্টি করে, রাস্তা পাশ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে তারা সৃষ্টি করে রেখেছে। তারা বলছেন যে তারা কোনোভাবেই তাদের নেত্রী আইবিকে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যেতে দেবে না, যে কোনো মূল্যে তারা সেটা প্রতিরোধ করবেন, তারা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করবেন। তবে পুলিশ প্রশাসন এ বিষয়ে আমাদের সাথে কোনো কিছু বলছে না। তারা আসলে কেন এই অভিযানে এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন, আসলে পরিস্থিতি কি, এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে কিছুই জানানো হচ্ছে না। তো এখন পর্যন্ত এই প্রতিবাদে আইবির বাড়িতে অভিযান ঠেকাতে স্থানীয় শত শত মানুষ তার বাড়ির সামনে বিক্ষোভ করছেন। তো এই ছিল নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবির বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে। প্রবাসের সময় আরো থাকছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, একই পরিবারের 4 জন সহ নিহত 5, আহত অন্তত 7। গোপালগঞ্জ ও টাঙ্গাইলে সড়কে ঝরল আরো 6 প্রাণ। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। জুলাই আন্দোলনে হামলা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে যুব অধিকার পরিষদ। আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। অপরদিকে দিনাজপুরে সাংবাদিকদের উপদেষ্টা বলেছেন, জড়িতদের গ্রেফতারে ব্যর্থ হলে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। এদিকে এই ঘটনায় ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার গভীর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনার মামলা আছে। এই অবস্থায় তার পালিয়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে যুব অধিকার পরিষদ। সংগঠনটির সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয় প্রতিনিধি দল। পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, এর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্টতা আছে। আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির কথাও জানান তিনি। এর দায় যেমনিভাবে প্রধান উপদেষ্টা এড়াতে পারে না এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি আব্দুল হামিদের পলায়নের সাথে, দেশ ছেড়ে পালানোর সাথে জড়িত থাকায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার 48 ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি। একই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে 3 দিনের মধ্যে আব্দুল হামিদ সহ জুলাই গণহত্যার কুশীলবদের দেশ থেকে সহায়তাকারীদের গ্রেফতারের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে, ছেড়েছে, আগামী 3 দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে। শুধু ঘোষণা করলে হবে না, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে আব্দুল হামিদের পালানোর ইস্যুতে দিনাজপুরে এনসিপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধীদের তোপের মুখে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দেবেন। এই ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। আর যদি না হয় স্যার, এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে, সেই সময় আমি চলে যাব। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।
সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ সদর দফতর। রাতে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাসিনা আরিফকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও কিশোরগঞ্জের সদর থানায় আব্দুল হামিদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ আজহারুল ইসলাম এবং এসবির এটিএসআই মোহাম্মদ সুলাইমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দফতর জানায়, সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কর্তব্যে অবহেলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। একজন কি একা একা পৃথিবীর সব বড় সমস্যার সমাধান করতে পারবে? সহযোগিতাই সঠিক পথ নয় কি? আমরা কি আরো হালকা, আরো টেকসই প্যাকেজিং তৈরি করতে পারবো এবং অসীম শক্তি তৈরি করতে পারবো? জাবিকে আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যে কেমিস্ট্রি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেমিস্ট্রি যা গুরুত্ব বহন করে। জাবিক। এখনো ৯০% আমলা ফ্যাসিবাদের দোসর, এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে মেনে নেবে না মানুষ। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও এখনও তাদের সুবিধাভোগীরা সরকারের বিভিন্ন বিভাগে বসে আছে, এমন অভিযোগ প্রায় সব রাজনৈতিক দলের। প্রশাসন, বিচার বিভাগ সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ফ্যাসিস্টদের দোসররা অবস্থান করছে বলে দাবি বিএনপিরও। আরেকটা তালিকা বলতে পারি, দলটির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মরহুম এ.জে. মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনায় দলটির নেতারা বলেন, বিচার বিভাগে এখনও পতিত সরকারের দোসররা বহাল তবিয়তে আছেন। সুবিধাভোগী বিচারকদের অপসারণে প্রধান বিচারপতির কাছে দাবিও জানান তারা। হাইকোর্ট ডিভিশনের কথা যদি বলি, ৩০ জনের মতো ফ্যাসিস্টদের দোসর এখনো বসে আছে, যারা অনেকেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে। সুতরাং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার আগে তাদেরকে ক্লেম করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশাসনের ৯০% ফ্যাসিস্ট আমলা দেশ পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, অনির্দিষ্টকাল অন্তর্বর্তী সরকার দিয়ে জনগণের উপকার হবে না। অনেকে বলছে যে আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার করে হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আমরা ফ্যাসিবাদের দোষর। একই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চালাবে বিএনপি। যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার, এটাকে পছন্দ করেনি। মানে যারা করেনি এই ধরনের মানুষ, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না কেন? এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, যারাই ক্ষমতার লোভে পড়বে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে। সম্মান বাঁচাতে সরকারের দ্রুত নির্বাচন দেওয়ার বিকল্প নয় বলেও মন্তব্য দলটির নেতাদের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 2018 সালে রাতের ভোটে বিজয়ী করার বিনিময়ে সচিব পদমর্যাদার 12 কর্মকর্তাকে 14 তলা ভবন দেন শেখ হাসিনা। এমন অভিযোগ করে দুদক বলছে, রাজধানীর ধানমন্ডিতে 12 কাঠা জমিতে সরকারিভাবে করা ভবনটির নির্মাণ কাজ চলমান রয়েছে। 2018 সালের নির্বাচন সফলভাবে পার করে আনার পুরস্কার হিসেবে শেখ হাসিনার পক্ষ থেকে সচিব পদমর্যাদার 12 জন পেয়েছেন 14 তলা ভবন। এ অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিসে দুদকের অভিযান। শেখ হাসিনার কার্যালয়ের নির্দেশেই 2024 সালের 26শে মে গৃহায়ণ কর্তৃপক্ষ সরকারি অর্থ ব্যয়ে ভবনটি নির্মাণ কাজ শুরু করে। এরই মধ্যে 5 তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। ভবনটিতে থাকছে 23টি ফ্ল্যাট,
যার 12টি পাচ্ছেন দুদকের আলোচিত মোজাম্মেল হক খান ও জহুরুল হক সহ 12 সচিব পদমর্যাদার কর্মকর্তা, যাদের বেশিরভাগ 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর পলাতক রয়েছেন। দুদক বলছে, অভিযানে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে তারা। 3টা কোটার আওতায় 12 জন সচিব পদমর্যাদার গণ্যমান্য ব্যক্তিবর্গদের দেশে বিশেষ অবদান রাখার জন্য এই প্লটগুলো বরাদ্দ করা হয়েছে। আমরা সেখান থেকে তাদের নথিপত্র সংগ্রহ করেছি, কোন আইন বিধি তাদের যে নীতিমালা অনুযায়ী এটা বরাদ্দ করা হয়েছে সেগুলো আসলে যাচাই বাছাইয়ের জন্য আমাদের সময় লাগবে। জাতীয় গৃহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, তৎকালীন সময় কোটায় তাদের ভবন বরাদ্দ দিয়েছিল, মন্ত্রণালয়ও বরাদ্দে অসঙ্গতি খুঁজে দেখছে। বরাদ্দের বিষয়ে এটি একটি অনুসন্ধান হচ্ছে, যেগুলো বিগত সরকারের সময় যেহেতু বরাদ্দ দেয়া, সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের বরাদ্দ দেয়া হয়েছে, এ ধরনের একটা অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয় এগুলো সম্পর্কে তথ্য যাচাই বাছাই করছে, অনুসন্ধান। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এই ভবনের বরাদ্দের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে গৃহায়ন কর্তৃপক্ষ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বাকি 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান ও সদস্যগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। এছাড়া প্রজ্ঞাপনে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের সমন্বয়ে গঠিত বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ট্রাইব্যুনাল 1 হিসেবে ঘোষণা করা হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এ পদে। রাজনীতিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেননি বলে জানান স্নিগ্ধ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়াতে গেল বছরের 12 সেপ্টেম্বর গঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন আন্দোলনের শহীদ মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আনুষ্ঠানিক যাত্রার প্রায় 8 মাস পর পদ থেকে সরে দাঁড়ালেন স্নিগ্ধ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংগঠনের বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্নিগ্ধ। এমন সিদ্ধান্তের পেছনে রাজনীতিতে যোগ দেওয়ার উদ্দেশ্য নেই বলে জানান তিনি। বলেন, উচ্চশিক্ষা সম্পন্নের জন্য এই সিদ্ধান্ত, তবে সংগঠনটির পরিচালনা পরিষদের সদস্য হিসেবে থাকছেন বলে জানান স্নিগ্ধ। রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমার এখন নেই। আমি উচ্চশিক্ষার জন্য, আপনারা জানেন আমার পড়ালেখা এখনো বাকি আছে, পড়ালেখার জন্য আমি আপাতত সিইও, যেহেতু অনেক কাজ করতে হয়, সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। আমি পরবর্তী এবং গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করছি। সংগঠনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরকে। সংবাদ সম্মেলন শেষে কামাল আকবরকে দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন জুলাই শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন। গণ অভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারের সদস্যদের সংগঠনের দায়িত্ব দেওয়ার দাবি তার। শহীদ ফ্যামিলি বা ওনার শহীদ ফ্যামিলির কোনো সম্পর্ক নাই, তাহলে ওনার যদি কোনো আবেগ না থাকে, ওনার যদি শহীদ পরিবারদের প্রতি কোনো দরদ না থাকে, তাহলে ওনার কাছে আমরা কি যে বলবো? তাহলে কি আমাদের সন্তানরা কি শহীদ হয়েছে এই কারণে, শহীদ ফ্যামিলির লোক এখানে রিফ্লেকশন করার জন্য? জুলাই আন্দোলনে আহত ও নিহতের পরিবারের সদস্যদের ফ্ল্যাট প্রদান, ব্যাংক ঋণ মওকুফ ও সুচিকিৎসার ব্যবস্থার পরিকল্পনা জানানো হয় সংবাদ সম্মেলনে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল আটককে কেন্দ্র করে নড়িয়া থানায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, বুধবার নড়িয়ায় কাগজপত্রবিহীন 3টি মোটরসাইকেল আটক করে পুলিশ। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল ছাড়িয়ে নিতে আসেন
স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এ সময় রেজিস্ট্রেশনের বৈধ কাগজ না থাকায় মোটরসাইকেল ছাড়তে অস্বীকৃতি জানায় পুলিশ। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে থানায় হামলা করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় থানা গেটের সামনের কমপ্লেক্সের দুটি কক্ষে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে বিল্লাল নামে এক কনস্টেবল গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা আনা হয়েছে। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছি এবং আমরা এই ঘটনায় আমরা অপরাধী যে দলেরই হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে দাবি করেছে ভারত, যদিও এসব প্রতিহত করার দাবি করা হয়েছে। হামলার পর কুপাওয়ারা ও জম্মুতে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে, যদিও এ বিষয়ে কিছু জানায়নি ইসলামাবাদ। এদিকে পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে 31 এবং ভারতের সেনা সহ 16 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। রক্তের বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে মোদী সরকারের পদক্ষেপে পূর্ণ সমর্থন দিয়েছে বিরোধীরা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ভারতের জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে পাকিস্তান, এমন দাবি করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, জম্মু কাশ্মীরের আখনুর, সাম্বা, কাঠুয়া ও পাঞ্জাবের পাঠানকোটে এসব হামলা চালানো হয়েছে। যদিও পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে ভারত, তবে হামলার বিষয়ে কিছু জানায়নি ইসলামাবাদ। এর আগে নয়াদিল্লি দাবি করেছিল ভারতের অন্তত 15টি শহরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সেনাবাহিনী। কাশ্মীর সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তান দাবি করেছে তাদের হামলায় 40 থেকে 50 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে লাহোর, এটক, গুজরানওয়ালা সহ বিভিন্ন জায়গায় ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে। গুজশতা রাত ভারত নে জারিয়াত করকে ভারত একটি কাপুরুষ শত্রু যে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নিজেকে শক্তিশালী মনে করে, কিন্তু আমরা দেখিয়েছি যে আল্লাহর রহমতে পাকিস্তান তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ার করে বলেছেন, কেউ ভারতীয়দের ধৈর্যের সুযোগ নিলে তা বরদাস্ত করা হবে না। हम लगातार इस बात के पक्ष कर रहे हैं कि समस्याओं का समाधान बातचीत के जरिए से हो, कि हमारी सहनशीलता का कोई नाजायज फायदा उठाए। यदि कहीं कोई हमारे इस संयम का फायदा उठाने की कोशिश करता है तो उसे कल की तरह ही क्वालिटी कार्रवाई का सामना करने के लिए भी पूरी तरह से तैयार रहना होगा। এদিন মোদী সরকারের পদক্ষেপে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে বিরোধী দলগুলো। पूरा सपोर्ट दिया हमने। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হলেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। যুক্তরাষ্ট্রের এই কার্ডিনালের নতুন নাম দেওয়া হয়েছে পোপ লিও দ্য 14। সাদা ধোয়া, ঘণ্টাধ্বনি আর উৎসবের উল্লাসে রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপকে স্বাগত জানালো সেন্ট পিটার স্কোয়ারে জমায়েত হাজারো মানুষ। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের ছাদে ছোট্ট চিমনির মুখ থেকে বেরিয়ে আসে সাদা ধোঁয়া, আর ঠিক তখনই বেজে ওঠে সেন্ট পিটার্সের ঘণ্টাধ্বনি। ভ্যাটিকানের প্রাচীন দেয়ালের অন্তরালে দ্বিতীয় দিনের ভোটাভুটিতেই কার্ডিনালরা বেছে নেন নতুন পোপকে। রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু হিসেবে নির্বাচিত হলেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। হাজারো দর্শনার্থীর করতালিতে মুখর হয়ে ওঠে সেন্ট পিটার স্কয়ার। 267তম পোপ হিসাবে প্রথমবারের মতো কোনো মার্কিন নাগরিক নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এই কার্ডিনালের নতুন নাম দেওয়া হয়েছে পোপ লিও দ্য 14। 69 বছর বয়সী পোপ লিও বহু বছর পেরুতে মিশনারি হিসেবে কাজ করেছেন। পরে সেখানে তিনি আর্চ বিশপ হন। 2023 সালে তাকে ভ্যাটিকানে ডেকে আনেন পোপ ফ্রান্সিস এবং গুরুত্বপূর্ণ বিশপ মনোনয়ন দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব দেন। এই পদকে ক্যাথলিক গির্জার সবচেয়ে শক্তিশালী ভূমিকাগুলোর একটি ধরা হয়।
যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার রাষ্ট্র থেকে কাউকে পোপ বানানো নিয়ে ভ্যাটিকানে বরাবরই ছিল দ্বিধা, কিন্তু প্রভোস্ট ছিলেন ব্যতিক্রম। সংযত, সংলাপপ্রবণ ও সংস্কারমুখী বলেই তাকে কার্ডিনালরা বেছে নিয়েছেন বলে জানানো হয়। শপথ নেওয়ার পর পোপ লিও ভ্যাটিকানের বারান্দা থেকে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বলেন সবাই যেন শান্তিতে থাকে। বিশ্লেষকদের মতে নতুন পোপ লিও দা 14 নেতৃত্বে ক্যাথলিক গির্জার সামনে আসছে নতুন এক অধ্যায়। সংস্কার, সংলাপ আর শান্তির বার্তা নিয়ে শুরু হলো ক্যাথলিক বিশ্বে আরেকটি নতুন যাত্রা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তুষারপাতের দেশ ফিনল্যান্ডে বসন্তের সৌন্দর্য জাপানি চেরি ফুল। মনোমুগ্ধকর এই রূপ অস্থায়ী হলেও অসীম সৌন্দর্য নিয়ে মন কাড়ে। হেলসিঙ্কি সহ প্রায় সবগুলো শহরের পার্ক ও বাড়ির আঙিনায় দেখা মেলে এই অপরূপ দৃশ্য। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। গোলাপি আবরণে ছেয়ে আছে বরফে ঢাকা নগর। নীল আকাশের রং যেন হিংসে মরে। বাতাসে ভেসে বেড়ায় সুগন্ধি মৃদুমায়া। সারি সারি চেরি গাছ একসঙ্গে মেতেছে রঙের উৎসবে। বরফের দেশে এ যেন বসন্তের এক স্বপ্নপুরী। ফিনল্যান্ডবাসীর চোখে মুখে বিস্ময়, ক্যামেরায় ক্লিক আর হৃদয়ে জমে থাকা প্রশান্তি সব মিলে নিঃশব্দ এক আনন্দের উৎসব। ফিনিশদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরাও উপভোগ করছেন ক্ষণিকের এই সৌন্দর্য। ফুল ফুটছে, চেরি ব্লসম ভালো লাগতেছে, যদি আজকে 8 ডিগ্রি কিন্তু তারপরে ভালো লাগতেছে। বাংলাদেশে তো চেরি ব্লসম দেখার ওরকম স্কোপ ছিল না, কিন্তু ফিনল্যান্ডে যেহেতু আসছি তো এইটা অনেক ফেমাস, এখানে তো আমরা দেখতে আসছি, অনেক ভালো লাগছে। সাধারণত মে মাসে ফিনল্যান্ডে ধরা দেয় এই রূপ। হেলসিঙ্কি সহ প্রায় সবগুলো সিটির পার্ক ও বাড়ির আঙিনায় দেখা মিলে এই অপরূপ সৌন্দর্যের। 2007 সালে কূটনৈতিক সম্পর্কের 90 বছর পূর্তি উপলক্ষে ফিনল্যান্ডকে এই চেরি গাছগুলো উপহার দিয়েছিল জাপান। সেই থেকে প্রতি বসন্তে এই চেরির সৌন্দর্য উপভোগ করে ফিনল্যান্ডবাসী। তবে তুষারপাতের এই দেশে এই চেরি ফুল যে বড্ড ক্ষণস্থায়ী, যেমনটা মানুষের জীবনও। জাপানে চেরি ফুলের অর্থ অনেক গভীর ও রূপক। এটি ক্ষণস্থায়ী জীবন ও প্রকৃতির সময়ের প্রতীক, যা মনে করিয়ে দেয় আমাদের চারপাশের সৌন্দর্য, সুখ বা দুঃখ, এমনকি জীবন কোনোটিই চিরস্থায়ী নয়। তাই তো জাপানে একটি প্রবাদ বলা হয়, ফুল ঝরে যায়, জীবনও চলে যায়। কবির ভাষায় যেখানে পাপড়ি ঝরে মুখে, সেখানেই তো প্রকৃতি ফিস ফিস করে বলে সবই ক্ষণিক, তবু সবই সুন্দর। চেরি ফুলের মতো ক্ষণস্থায়ী জীবন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে ড্রোন বিধ্বস্ত হলো রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায়। এর জেরে স্থগিত হয়েছে পিএসএল এর ম্যাচ। পিন্ডির ম্যাচগুলো বাতিল করে প্রাথমিক অবস্থায় করাচিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পিসিবির। তবে পাকিস্তান থেকে পুরো টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার বিষয়টিও মাথায় রেখেছে কর্তা ব্যক্তিরা। এদিকে এমন পরিস্থিতিতে পাকিস্তানে আর থাকতে চাইছেন না দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। দুই ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। ভারত পাকিস্তান উত্তাপ এবার সরাসরি আঘাত হানল ক্রিকেট মাঠে। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় বিধ্বস্ত হয়েছে ড্রোন, তাও এমন সময়ে যখন কয়েক ঘন্টা পরই ওই ভেন্যুতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল নাহিদ রানার দল পেশোয়ার জালমি। সময় সংবাদকে ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকিস্তানি গণমাধ্যম কর্মী। উদ্ভূত পরিস্থিতিতে রাওয়ালপিন্ডি ও লাহোর থেকে পিএসএল এর সব ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে করাচিতে। स्टेडियम में नहीं हुआ, ये उसके अतराफ किसी जगह पे हुआ है, तो ये वैसे मिस रिपोर्ट हुआ है कि रावलपिंडी क्रिकेट स्टेडियम में ऐसा हो गया। लेकिन बहरहाल वो यहाँ से मैचेस भी वहाँ कराची मुंतकिल कर दिए गए। पीएसएल के बाकी मैचेस अब कराची में होंगे और आज का मैच जो है वो मुलतवी कर दिया गया। তবে এই ড্রোন ভারতের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় হতাহতের খবর নিয়েও আছে ধোঁয়াশা। ভারত ও পাকিস্তানি গণমাধ্যমগুলোতে আসছে ভিন্ন ভিন্ন দাবি। একদিকে পাকিস্তানি সেনাবাহিনী বলছে তারা ভারতের 25টি ড্রোন ভূপাতিত করেছে, অন্যদিকে ভারতের দাবি তাদের মিলিটারি বেইজে একটি ড্রোন ও মিসাইল আক্রমণ প্রতিহত করা হয়েছে।
এমন পরিস্থিতিতে পাকিস্তানে অবস্থানরত বিদেশি ক্রিকেটাররা ভুগছেন নিরাপত্তা ঝুঁকিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নড়ে চড়ে বসল। PSL খেলতে পাকিস্তানে আছেন বাংলাদেশের 2 ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। এরই মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে থাকা বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ক্রিকেট বোর্ড। ওই দুজন যে পাকিস্তান ছাড়তে যাচ্ছেন এই বিষয়ে সময় সংবাদকে নিশ্চিত করেছে পিসিবির ঊর্ধ্বতন কর্তাও। এমন অবস্থায় পাকিস্তানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছে পিসিবি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে চলমান ফ্র্যাঞ্চাইজি লিগের ভবিষ্যৎ নিয়ে। গুঞ্জন আছে দেশটিতে অবস্থানরত বাকি বিদেশি ক্রিকেটারদের চার্টার ফ্লাইটে দুবাই পাঠিয়ে দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান। রাতেই ফয়সালা দাবি, নিষিদ্ধ হচ্ছে যুব ও স্বেচ্ছাসেবক লীগ, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে বিক্ষোভ। বিদেশ যাত্রায় জড়িতদের শাস্তির ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা। এখনো প্রশাসনের 90% আমলা ফ্যাসিবাদের দোসর, বললেন মির্জা ফখরুল। বিচার বিভাগ থেকে আওয়ামী সুবিধাভোগীদের অপসারণের দাবি নেতাদের। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।